আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বরাবরের মতো নতুন একটা ক্লাস নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন রহমতে। আমরা এবার যে ক্লাসগুলো করবো, এখন থেকে যে ক্লাসগুলো করব, প্রত্যেকটা ক্লাস একটা আরেকটার সাথে লিঙ্ক থাকবে। ধারাবাহিকভাবে আমরা ক্লাসগুলো করব। কারণ হচ্ছে এখন যেহেতু 2025 পরিস্থিতি পরীক্ষা হয়ে গেছে, এখন আমরা যারা পরীক্ষা 2026 সালে পরীক্ষা দেব, সেই জন্য এখন আমরা 2025-এর যেই বোর্ডে যে অঙ্কগুলো আসছে, সেই অঙ্কগুলো চেষ্টা করো ধারাবাহিকভাবে সলিউশন করার। সেই ধারাবাহিকতা আজকে আমরা 2025-এর ঢাকা বোর্ডে যে অঙ্কটা আসছে, আমরা সেই অঙ্কটা করব। ঠিক আছে, তাহলে ঢাকা বোর্ড 2025-এ যে অঙ্কটা আসছে সেই অঙ্কটা করা শুরু করবো। আর শুরু করবো সবচেয়ে সহজ অঙ্ক দিয়ে। এবার যদি অনেকেই বলে যে পরীক্ষার প্রশ্ন খুব হার্ড হয়েছে, রেজাল্ট খুব খারাপ করছে, কেন হার্ড হয়েছে, কেন বলছে আমি জানি না। আমার কাছে মনে হয়েছে যে প্রশ্ন স্বাভাবিক, প্রশ্নের মতো হয়েছে, পারফেক্টলি প্রশ্ন হয়েছে। তো যারা মুখস্থ করছে অঙ্ক তাদের জন্য কঠিন, যারা একটু বুঝে করছে তাদের জন্য অঙ্কটা খোলা খুবই সহজ। ঠিক আছে, তাহলে আসো আমরা শুরু করি ধারাবাহিকভাবে। আজকে করবো ঢাকা বোর্ড 2025-এর 11 নম্বর অঙ্কটা। এরপরে সিরিয়ালে আমরা অঙ্কগুলা করতে থাকবো, বোর্ড প্রশ্নগুলা। তাহলে প্রত্যেকটা ক্লাসে একটা আরেকটার সাথে লিঙ্ক থাকবে বা বুঝতে সুবিধা হবে। তো সেই জন্য আমরা প্রত্যেকটা ক্লাসে মনোযোগ দিয়ে দেখবো। চলো শুরু করি। প্রশ্ন বলতেছি কি, দশম শ্রেণী 30 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর গুলো হলো। এখানে তার মানে 30 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর আমাদের দিয়ে দিছে। কেউ 75 পাইছে, কেউ 65 পাইছে, কেউ 80 পাইছে, কেউ 99 পাইছে। ঠিক আছে, তাহলে এইভাবে করে 30 জন শিক্ষার্থীর নম্বর এখানে দেওয়া আছে। এবার আমাদের প্রশ্ন কি বলতেছে, হাতির সংখ্যা কোন ধরনের চলক এবং কেন? হাতির সংখ্যা প্রশ্ন দিচ্ছে, গণিতে নাম্বার, প্রশ্ন করতে হাতির সংখ্যা কোন ধরনের চলক। কেমন হচ্ছে না? ওকে, এই বিষয়গুলো হচ্ছে খুবই সহজ। এখন আমরা পড়ি নাই বলে সেই জন্য, কারণ দুইটা জিনিস থাকে, চলক আর একটা হচ্ছে ধ্রুবক। চলক থাকে আর একটা হচ্ছে ধ্রুবক। এই দুটো জিনিসই পরীক্ষাতে আসে এবং দুইটা জিনিসই পরীক্ষাতে সরাসরি প্রশ্ন, চলক কাকে বলে, ধ্রুবক কাকে বলে, অবজেক্টিভের মধ্যে আসে। তো এগুলো যদি কেউ পড়ে থাকে তার জন্য খুব সহজ। তাহলে এখানে বলছি কি, চলক, হাতির সংখ্যা কোন ধরনের চলক। তাহলে দেখো, হাতির সংখ্যা হচ্ছে চলক হচ্ছে কি, যেগুলো 1 2 3 হাতির আমরা একভাবে বলি, একটি হাতি, দুটি হাতি, তিনটি হাতি, কখনো কিন্তু আমরা বলি না 1.5টা হাতি, 3.5 হাতি, 4.5 হাতি, বা 4.5, 3.8, 3.2, এরকম কিন্তু আমরা কখনো বলি না। হাতিদের সংখ্যা বলি কি, তিনটি হাতি, 3, 4, 5, 6 এলিফ্যান্ট, এরকম আমরা বলি। তাহলে সেই জন্য এটা হচ্ছে পরিপূর্ণ একটা সংখ্যা। আর এই পরিপূর্ণ সংখ্যাটাকে বলা হয় দেখো বিচ্ছিন্ন চলক। এই পরিপূর্ণভাবে আমরা যে কথাটা বলি সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। তাহলে আমাদের প্রশ্ন বলছে কি, হাতি কোন ধরনের চলক? উত্তর হচ্ছে কি, হাতি বিচ্ছিন্ন চলক। হাতি একটি বিচ্ছিন্ন চলক। কেন একটু আগে বলে গেছি, দেখো এই কথাগুলো এখানে লিখে দিয়েছি আমি, যে কারণ এটি গণনার যোগ্য, এটি একটি, দুটি বা তিনটি বলে প্রকাশ করা যায়। কখনো 2.5, 3.8 এমন ভগ্নাংশে বলতে পারা যায় না। হাতিকে আমরা কখনো এইভাবে 2.5, 3.8, 4.4, 4.4, 4.5 এইভাবে কখনো আমরা বলি না। এই জন্য এটা একটা বিচ্ছিন্ন চলক। আশা করি ক নম্বর কমপ্লিট। এরপর দেখো খ নম্বর আমাদের প্রশ্ন বলতেছে যে গড় নির্ণয় করতে বলছে আমাদের। খ নম্বর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তাহলে গড়ের ক্ষেত্রে যেহেতু আমাদের বলছে, গড়ের একটা সূত্র আছে, একেবারে কমন মুখস্থ করে ফেলতে হবে। গড়ের সূত্র যার, এটা মুখস্থ করার কিছু নাই, 6 7 8 9 আমরা এগুলো করে যাব। তাহলে গড়ের সূত্রটা কি? গড়ের সূত্রটা হচ্ছে a প্লাস সামেশন এফ আই ইউ আই এন ইন্টু এইচ। তাহলে খেয়াল করি আমরা, যেহেতু গড়ের সূত্র হচ্ছে এটা, তাহলে আমরা যদি কোনোভাবে এর মানটা, সামেশন এফ আই ইউ আই এর মানটা, এন এর মানটা, এইচ এর মানটা নির্ণয় করতে পারি, তাহলে মানগুলো এখানে বসায় দেব। আর এরপর যোগ বিয়োগ গুণ ভাগ, বাকিটা ক্যালকুলেটরের কাজ, অনায়াসে আমরা কাজটা করতে পারবো। তো এই জন্য এখন আমরা এই এর মান, এফ আই ইউ আই এর মান, এন এর মান, এইচ এর মান, এই মানগুলো বের করার জন্য আমরা একটা সারণী তৈরি করে যাব, যেটা আমাদের নিজের জন্য। প্রশ্ন কিন্তু সারণী করতে বলে নেই, নর্মালি প্রশ্ন সারণী করতে বলেও না। কেউ যদি সারণী ছাড়া অঙ্কটা এখানে যদি মানগুলো যদি বসায় দেয়, অঙ্কটা হবে, সমস্যা নাই। কিন্তু আমরা আমাদের নিজের সুবিধার জন্য সারণীটা করে যাব। তাহলে চলো আমরা আগে সারণীটা করি। তাহলে সারণীটা শুরু করবো কি দিয়ে? সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে। এখানকার মধ্যে দেখো 30 জনের যে নাম্বারটা দেওয়া আছে, এখানকার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 50 আর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 99। তাহলে সর্বনিম্ন হচ্ছে 50,
আর সর্বোচ্চ হচ্ছে 99। এই হচ্ছে দুইটা সংখ্যা, ছোট এবং বড়টা আমরা পেয়ে গেলাম। এখানে তার মানে ডিফারেন্ট কত? ডিফারেন্ট প্রায় 50। তো ডিফারেন্ট যেহেতু অনেক বেশি বেশি ডিফারেন্ট হইলে আমরা বলছিলাম 10 করে পার্থক্য নেব। ডিফারেন্ট যখন কম হবে, সংখ্যা যখন কম হবে, তখন আমরা 5 করে ডিফারেন্ট নেব। যেহেতু এখানে প্রায় ডিফারেন্ট হচ্ছে 30-এর বেশি, 30-এর কম হইলে 5 করে বলছিলাম, 30-এর বেশি হইলে 10 করে। 5 করে যদি আমরা ডিফারেন্ট নিই, অঙ্কটা হবে না, ব্যাপারটা এরকম না। 5 করে ডিফারেন্ট নিলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। 3 ঘন্টার পরীক্ষা, আমাদের এটা মাথায় রেখে অঙ্কটা করতে হবে। তাহলে সেই জন্য আমরা 10 করে ডিফারেন্ট করে নেব। তাহলে যেহেতু সবচেয়ে ছোট সংখ্যা 50, 50-এর সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে হবে 59, বলো না 60। কারণ পরিসংখ্যানের ক্ষেত্রে একটু এই হিসাবটা করা আছে, এর আগে আমি ডিটেইলসে বলে গেছিলাম। ঠিক আছে, আগের ক্লাসে যদি না বুঝি আগের ক্লাসে দেখে আসতে পারো। তাহলে 50 থেকে 59 শ্রেণী, এর পরে হবে কত? 60 থেকে 69। এইভাবে করে আমরা 99 পর্যন্ত দেখো শ্রেণীটা নিলাম। শ্রেণীটা আশা করি এই ঘরটা আমরা বুঝছি। 10 করে ডিফারেন্ট, তাইলে আমরা ডিফারেন্ট নিলাম, আমরা পার্থক্য নিলাম 10 করে। এতটুকু আশা করি ক্লিয়ার। এরপরে নেব আমরা মধ্যবিন্দু। এরপরে নেব আমরা মধ্যবিন্দু। মধ্যবিন্দু জিনিসটা কি? এই যে 50 এবং 59, এই দুইটার মাঝখানে যে সংখ্যাটা আমরা সেটা নেব। এটার ক্ষেত্রে ক্যালকুলেটরের কাজ খুব সোজা। এই 50 যোগ 59, এই দুইটারে যোগ করে যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটাকে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে মধ্যবিন্দু আমরা পেয়ে যাব। তাহলে দেখো এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 54.5। এর পরের গুলো খালি 10 করে বাড়ায় দেবো। 54-এর সাথে 10 যোগ করলে 64, 74, 84 এবং 94। তাহলে আশা করি আমরা এই মধ্যবিন্দু বিষয়টা বুঝতে পেরেছি। এই মধ্যবিন্দুর মান হচ্ছে এক্স আই। তাহলে অলরেডি খেয়াল করো আমরা এই যে এখানে কিন্তু এই যে এফ আই ইউ আই, এই এক্স এর মানগুলো কিন্তু আস্তে আস্তে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব গণসংখ্যাতে। গণসংখ্যা জিনিসটাকে এইখানে এই সংখ্যাগুলো থেকে খুঁজে বের করে করে আমরা খালি এখানে লিখে দেব যে 50 থেকে 59 আছে কয়টা। একটা দেখাচ্ছি, দেখো 50 থেকে 59 এর মধ্যে যদি আমরা গুনি, এই যে একটা, এই যে 50 দুইটা, এরপরে দেখো এই যে একটা তিনটা, এই জন্য এখানে লিখছি 3। আশা করি বুঝছি গণসংখ্যাগুলা। এরপরে দেখো 60 থেকে 59, 60 থেকে 59 যদি আমরা গুনি 59 পর্যন্ত, এই যে একটা 60, এরপরে 64, 60 থেকে 59, তাহলে 64 যাবে। এরপরে দেখো 67 আছে, আর নাই, তাহলে এই হচ্ছে 6টা যাবে, আরো আছে তাহলে 67। এরপরে আসো গুনি আমরা 85, 69, এই যে 69, তারপরে 64, 5টা অলরেডি হয়ে গেল, তারপরে এই যে 65, তাহলে এই হচ্ছে 6টা। তাহলে এই হচ্ছে 6। তাহলে এইখান থেকে খুঁজে বের করে করে আমরা এখানে শুধু সংখ্যাগুলো লিখে দেব। তাহলে 90 থেকে 99 এর মাঝে আমরা পাবো 3টা, এই হচ্ছে 3টা। আশা করি গণসংখ্যাগুলো বুঝছি। গণসংখ্যাগুলো এইখান থেকে খুঁজে, অর্থাৎ 50 থেকে 59 এর মাঝে যেই সংখ্যাগুলো সেগুলো আমরা শুধু এখান থেকে নেব, গুনে গুনে লিখে করে ফেলবো। কারণ এর আগে এখানে বেশি কথা বললাম না, কারণ আগের ক্লাসে আমি অনেকবার এই কথাগুলো বলে গেছি। যদি এখানে না বুঝে আগের ক্লাসগুলো দেখে আসো, আশা করি বুঝবা, কারণ এগুলো আমি অনেকবার বলছি, প্রচুর বলছি। ঠিক আছে, তারপরে গণসংখ্যাটা পাইলাম। এবার আমরা করবো ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতির ক্ষেত্রে আমরা নর্মালি কি করি? মুখস্থ, মাঝখানের সংখ্যাটাকে 0 ধরি, এরপরে উপরের গুলা মাইনাস, নিচের গুলা প্লাস। এটা মুখস্থ, এইভাবে করা উচিত না। এটার ক্ষেত্রে একটা সূত্র আছে, সূত্রটা দিয়ে মানটা করা উচিত। সূত্রটা হচ্ছে ইউআই, সূত্র হচ্ছে এফ আই মাইনাস এ ইন্টু বাই এন। তাহলে এফ আই কি? এই যে গণসংখ্যা ফ্রিকোয়েন্সি, এটার থেকে আমরা এই পারে এসে যে কোনো একটাকে এ ধরবো। যেমন এখানে আমি 74.5 কে এ ধরছি। এখন কেউ যদি 64.5 কে এ ধরে, কোনো সমস্যা নাই। কেউ যদি 84.5 কে এ ধরে, কোনো সমস্যা নাই। এটার ক্ষেত্রে ফ্রি, যে কেউ যেটা ইচ্ছা ধরতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে মানটা বসাবো, এ থেকে বাদ দেবো। এন হচ্ছে কি দুইটার পার্থক্য, আমরা শুধু এন হচ্ছে টোটালি, এই যে এন এর মান আমরা হচ্ছে টোটালি 30, এই এন দিয়ে ভাগ দেব, যা আসবে তাই। ঠিক আছে, দেখবা অটোমেটিক্যালি -2 -1 0, নিচের গুলা প্লাস এর 1 এবং 2। আশা করি এতটুকু বুঝছি। এরপরে সবশেষে কাজটা কি? এফ আই ইউআই। তাহলে খেয়াল করে, এটা হচ্ছে ইউআই, এটা হচ্ছে এফ আই। তাহলে এই দুটো গুণ করে এটা, তাহলে দেখো 3 দুগুণে 6, 6 দিয়ে আকারে গুণ করলে 6 1 6, এখানে মাইনাস আছে, মাইনাস বসাই দেবো, এখানে মাইনাস মাইনাস বসাই দেবো। 0 দিয়ে যতটাই গুণ করি হবে 0, 9 দিয়ে আকারে গুণ করলে 9 ওকে 9, 2 দিয়ে 3 এর গুণ করলে 3 দুগুণে 6। এইগুলো যোগ বিয়োগ করলে আমরা পেয়ে যাব সামেশন এফ আই, অর্থাৎ ইউআই এফ আই এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে এই চিহ্নটা হবে, এই চিহ্নটার নাম হচ্ছে সামেশন। ঠিক আছে, সামেশন এফ আই ইউআই যোগ করে আমরা পাবো 3। কারণ কি দেখো 9 আর 6 যোগ করলে হবে 15, 15 থেকে -6, -6 অর্থাৎ -12। 15 থেকে যদি আমরা -12 করি তাহলে থাকে 3, 3 চিহ্ন বড়, অর্থাৎ 15 চিহ্ন প্লাস, সেই জন্য এখানে প্লাস
দিলেও হয়, না দিলেও হয়। আশা করি এতটুকু ক্লিয়ার। অলরেডি দেখো আমরা সবগুলা মান এবার পেয়ে গেছি। এবার আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে যে গড়টা আছে গড়ের সূত্রটা লিখবো। লিখলাম কি a প্লাস সামেশন এফ আই ইউ আই এন ইন্টু এইচ, এগুলো শুধু মানগুলো বসে দেবো। খেয়াল করি এর মান এখানে দেখো, এর মান 74.5, 74.5, এই প্লাসের প্লাস সামেশন এফ আই ইউ আই মান কত পাইছি 3, এখানে 3, এন এর মান কত, এন এর মান হচ্ছে এই যে 13 বসাই দিলাম, ইনটু এইচ হচ্ছে ডিফারেন্ট, এই দুইটা ডিফারেন্ট বলে গেছিলাম 10, তাহলে এ হচ্ছে 10। এবার খেয়াল করো আমরা যদি কাটাকাটি করি, এই শূন্য কাটা, এই 3 কাটা, কিছুই থাকে না, কিছু না থাকলে 1 বসাই দেবো, তাহলে এই 74.5, এই প্লাসের প্লাস, এই 1 এর 1, তাহলে 74 এর আগে হচ্ছে 75.5। আশা করি এতটুকু বুঝছি, কাজ শেষ। তাহলে গড় আমরা করে ফেললাম। এটাই আমাদের রিকোয়ারমেন্ট ছিল, এটাই আমাদের প্রশ্ন চাইছে গড় নির্ণয় করা, তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আমরা করে ফেললাম। এরপরে যে কাজটা বলছে সেটা হচ্ছে উপাত্তে অজীব রেখার অঙ্কন করো। অজীব রেখা করতে বলছে আমাদের। অজীব রেখা খুবই সহজ, খুবই সহজ অজীব রেখা। আসো অজীব রেখাটা ঝটপট করে ফেলি, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগবে। একটু বুঝলে অজীব রেখা, এগুলো আয়ত লেখা, এগুলো খুব সহজ। পাই চার্ট খুব সহজ। চিত্রগুলো স্টুডেন্টরা কেন ভয় পায় আমি জানি না, চিত্রগুলো সবচেয়ে সহজ। আসো দেখি শুরু করি। অজীব রেখা সবসময় ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে শুরু করতে হয়। অজীব রেখা সবসময় ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে শুরু করতে হবে। অজীব রেখা মানে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, সোজা কথা। তাইলে আমরা কি করব, যেটা আছে সেটা লিখবো। তাহলে শ্রেণীবৃত্তি খেয়াল করি, এই যে শ্রেণীবৃত্তের গড় আমরা এখানে করে গেছি, লিখে গেছি 50, 59, 60, 69। আর গণসংখ্যা তো বললাম এখান থেকে বেছে বেছে এই যেগুলো লিখে গেছিলাম 3, 6, 9। খেয়াল করে 3, 6, 9, 9, 3, তাহলে এই হচ্ছে 9, 3। তাহলে আমরা অলরেডি এখান থেকে এই দুটো গড় লিখলাম। এবার এই গণসংখ্যা থেকে আমরা করবো ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা মানে হচ্ছে পূর্বের গণসংখ্যার সাথে যোগ করে পরেরটা। আবার বলতেছে পূর্বের গণসংখ্যার সাথে যোগ করে পরেরটা। খেয়াল করি এই 3 এর 3, এই 3 এর সাথে এই 6 যোগ করে এটা, তাহলে দেখো 3 আর 6 যোগ করে হয়েছে 9। 9 অর্থাৎ এই 9 লাগে এটা যোগ করবো, তাহলে 9, 9, 18, এখানে বসাই দেবো। এই হচ্ছে 18, তাহলে 18 সাথে আবার পরেরটা যোগ করো 9, ঠিক আছে। 18, 9 হচ্ছে 27, এই দেখো 27, 27 এর পরে এটা যোগ করবো, হইলে কত, 27 আর 3, 30, এই যে দেখো 30। আশা করি বুঝছো, এটার সাথে যোগ করে ক্রমযোজিত গণসংখ্যা মানে হচ্ছে পরেরটা যোগ করে বসাই দেবো, যোগ করে করে আমরা খালি বসাই দেবো। তাহলে এই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এবার আসো আমাদের অজীব রেখা বলছে। অজীব রেখা মানে হচ্ছে উপরের দিকে উঠবো, যে অজীব রেখা কখনোই নিচে নামে না, মাথায় রাখবো, অজীব রেখা কখনো নিচে নামে না। তাহলে এই আমরা পেজ আমাদের দেবে পরীক্ষাতে, স্যাররা অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে। তো এই পেজটা আমরা নিয়ে আমরা শুরু করি। এখানে আমরা লিখবো শ্রেণীবৃত্তি, নিচে হবে শ্রেণীবৃত্তি, আর এখানে হবে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এটা 0, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে। অর্থাৎ ও এক্স অক্ষে আমরা লিখছি ক্রমযোজিত গণসংখ্যা, ও ওয়াই অক্ষে লিখছি শ্রেণীবৃত্তি। এবার খেয়াল করি নিচে আমরা কি লিখবো, এই যে 59, এই সিরিয়ালটা 59, এখানে লিখবো 59, 69, যা আছে তা 59, 69, 79, 89, 99। তাহলে দেখো 59, 69, এই আমরা 99 পর্যন্ত লিখলাম। আর এই পাশে সর্বোচ্চ আমাদের কত ছিল, টোটালি এন এর মান পাইছিলাম আমরা 30, তাহলে এখানে সর্বোচ্চ 30 পর্যন্ত। তারপর আমরা একটু বেশি লিখবো, কি এটা লিখতে হয় যাতে বোঝা যায় আমরা এর বেশি নাই। এই জন্য আমরা দেখো 5, 10, 15, তাহলে এখানে প্রত্যেকটা গড় আমরা 5 করে নিয়েছি। আর এখানে প্রত্যেকটা যেহেতু 10 10 করে এখানে গড় থাকবে 5টা, সেই জন্য প্রত্যেকটা গড়ের মান এখানে হইব 2, আর এখানে 5 থেকে 10 প্রত্যেকটা গড়ের মান 1। এই কথাটা দেখো না আমি এখানে লিখে দিয়েছি, যে এখানে ও ওয়াই অক্ষে শ্রেণীবৃত্তি, অর্থাৎ এই যে এটা হচ্ছে শ্রেণীবৃত্তি, ও ওয়াই অক্ষে শ্রেণীবৃত্তি, যার প্রত্যেকটা ঘরের মান হচ্ছে 2, কারণ এখানে 10 করে আমরা ডিফারেন্ট নিচ্ছি। 10 হওয়ার জন্য প্রত্যেকটা ঘরে যেহেতু 5টা করে ঘর থাকে, ঠিক আছে, তো এই জন্য এখানে লিখছি 2 করে। আর এখানে 0 থেকে 5 প্রত্যেকটা ঘরে 5টা করে ঘর থাকে, তাহলে 1, 2, 3, 4, 5। এই জন্য আমরা এখানে লিখে দিচ্ছি ও ওয়াই অক্ষ হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ এইটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এখানে প্রত্যেকটা ঘরের মান হচ্ছে 1 করে ধরা হয়েছে। এবার আসো খুবই সহজ কাজ, 59 যেখানে ছিল 59 এর কাছে কত ছিল 3, এই যে দেখো 59 করে এখানে 5 এর নিচে একটু নিচে লিখছি। আবার দেখো যখন 69 তখনকার রেজাল্ট কত 9, ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 9। এই যে দেখো 10 এর আমরা এই ডাকটা হচ্ছে 10 এর একটু নিচে লিখছে। আবার যখন 79 ঘরে কত ছিল দেখো, 79 ঘরে হচ্ছে 18, এই জন্য দেখো এই যে 20 এর একটু নিচে লিখছে 18। এরপরে যখন 89, অর্থাৎ গণসংখ্যা যখন 89, তখন ক্রমযোজিত গণসংখ্যা ছিল 27। তাহলে দেখো এই যে 89 ক্রমযোজিত গণসংখ্যা, এই যে 30 এর নিচে, এই যে দেখো 30 এর একটু নিচে 27। এরপরে যখন গণসংখ্যা যখন 99, তখন ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 30, এই যে দেখো ক্রমযোজিত গণসংখ্যা 99, এই হচ্ছে এখানে হচ্ছে
30। এইবার দেখো আমরা আগে স্পটটা দিলাম, চিহ্নিত করলাম। এবার আমাদের কাছে শুধু দাগ টেনে দেওয়া। খেয়াল করি এখান থেকে দাগ দেবো আমরা এইখানে, অবশ্যই স্কেল দিয়ে সোজা করে দাগটা দেবো, যেহেতু হ্যাঁ সোজা করে দেবো। এইখান থেকে এবার দাগটা দেবো এইখানে, এরপরে দেখো দাগটা দেবো এইখানে, এরপরে দাগটা যাবে এইখানে। আমাদের চিত্র কমপ্লিট। এটাই হচ্ছে অজীব রেখা। আমাদের প্রশ্ন যেটা বলছে অজীব রেখা নির্ণয় করো, এটাই হচ্ছে আমাদের অজীব রেখা। আশা করি ঢাকা বোর্ড 2025 যে, যদি অনেকেই বলছে কঠিন, এখন তোমরা আমার চেয়ে ভালো জানো কঠিন হয়েছে না সোজা হয়েছে। যদি সোজা হয়ে থাকে কমেন্টে অবশ্যই জানাবে যে স্যার সোজা হয়েছে, আর যদি কঠিন হয়ে থাকে কোথায় আমরা বুঝি নাই, কোথায় কঠিন মনে হয়েছে সেটাও তোমরা আমাকে জানাতে পারো। আশা করি অঙ্কটা খুবই সহজ আমার কাছে মনে হয়েছে। কেন কঠিন বলছে অনেকে আমি জানি না, খুবই সহজ মনে হয়েছে। যদি তারপর না বুঝে থাকি কমেন্টে জানাবা, আরো ডিটেলসে বোঝানোর চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।